মেহের স্তব্ধ হয়ে তার দিকে তাকালো। চারপাশ দিয়ে এত মানুষ হেঁটে যাচ্ছে, তার উপর বিয়ের আগে এমন এক আবদার, সে কিভাবে মেনে নেবে? এদিকে ইফাতকে তার মনে ধরেছে ঠিকই, কিন্তু মানুষটা তো এখনও তার জন্য পুরোপুরি বৈধ নয়। তবে কেন সে এই নিষিদ্ধ স্পর্শে সম্মতি দেবে? মেহের লজ্জায় ও নীতিবোধ থেকে চট করে নিজের মাথা নিচু করে নিল। তার এই লাজুক প্রত্যাখ্যান দেখে ইফাত শব্দ করে হেসে উঠল। ওকে ওকে, মুড অফ করো না ফুলকন্যা। আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি বৈধতা নিয়ে তোমায় টাচ করব। এবার অন্তত একটু হাসো। মেহের চোখ তুলে তাকালো। মানুষটা তাকে বড্ড ভালো বোঝে, কিন্তু তবু মনের ভেতরের ভয়টা যেন কিছুতেই কাটতে চায় না। সে সত্যি তাকে ছেড়ে যাবে না তো? ঠিক তখনই তার কানের কাছে ইফাদের দুষ্টুমি ভরা কণ্ঠস্বর ভেসে এলো। এমন বাচ্চাদের মতো করে জুস কে খায় শুনি? আমি বিয়ে করে ঘরে একটা বউ তুলবো নাকি কোনো বাচ্চাকে? শোনো, আগেই বলে দিচ্ছি, ইফাত চৌধুরী কিন্তু প্রচণ্ড অধৈর্য একটা ছেলে। এখন না হয় দূরে দূরে আছি, তবে তোমায় যেদিন পুরোপুরি নিজের করে পাবো সেদিন কিন্তু আর একদম ধৈর্য ধরতে পারবো না। সেই জন্য নিজেকে আগে থেকে মেন্টালি তৈরি করে রাখো। শুধু বাচ্চাদের জুস নয়, তুমি যা চাইবে আমি তাই এনে দিব, কিন্তু এর বিনিময়ে তোমাকে। আমার খিদে পেয়েছে। মেহেরের এমন অপ্রাসঙ্গিক উত্তর শুনে ইফাত মৃদু হাসল। মেয়েটার এই ভয়ার্ত ও লাজুক চাহনি দেখলেও তার মনটা বরং তৃপ্তিতে ভরে যায়। অতপর মনের ভেতর একরাশ মিষ্টি প্রেমের আবেশ নিয়ে দুজনই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘ 7 বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখতে চলেছে রোহান তালুকদার। গুনে গুনে 7টি বছর সে প্রবাসে কাটিয়েছে। নিজের প্রাণীর প্রিয়সীকে চিরতরে নিজের করে পাওয়ার আশায় জীবনের সবচেয়ে শখের বয়সে সে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিল। অথচ সে দূরতম কল্পনাতেও জানে না তার সেই প্রিয় প্রিয়সী এখন অন্য কারো ঘরণী, অন্য কারো অর্ধাঙ্গিনী। রোহান প্রথমে নিজের বাবা মায়ের কবর জিয়ারত করে তারপর নিজের শৈশব কেটে যাওয়া গ্রামের চারিদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। এই ধুলোবালি মাখা গ্রামেই তার পুরো শৈশব কৈশোর কেটেছে। এয়ারপোর্ট থেকে তাকে পিক আপ করতে গিয়েছিল তার কিছু বন্ধু। সে যে আজ হঠাৎ দেশে ফিরেছে এই খবরটা শুধু সাব্বিরই জানত। প্রিয়সীকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তার এভাবে চুপি চুপি আসা। তার সেই আজন্ম কাঙ্ক্ষিত প্রিয়সী আর কেউ নয়, চৌধুরী বাড়ির মেজ বউ উজান চৌধুরীর ওয়াইফ তাসফিয়া মৌ। অথচ এই মেয়েটাকেই রোহান নিজের যৌবনের প্রথম প্রহর থেকে পাগলের মতো ভালোবাসত। রোহান যখন 24 বছর পেরিয়ে যৌবনের 25-এর কোঠায় পা রেখেছিল, ঠিক সেই দিন তার চাচাতো বোন তাসফিয়া মৌ লাল টুকটুকে বউ সেজে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন মেয়েটির বয়স ছিল মাত্র 8 বছর। সে তখন ভালোবাসার ভ কিংবা বিয়ের ও বুঝতেও পারত না, কিন্তু রোহান তখন থেকেই তাকে আমার বউ বলে চারপাশ পাগল করে তুলত। প্রথম প্রথম ও বিরক্ত না হলেও যখন থেকে সে বুঝতে শুরু করলো ভালোবাসা কি আর বিয়ে কি, তখন থেকে সে রোহানকে এড়িয়ে চলা শুরু করলো। ময়ের কাছে রোহান বড় জোর একজন ভাইয়ের চেয়ে বেশি কিছু ছিল না, কিন্তু রোহানের গল্পটা ছিল ভিন্ন। মেয়েটা বয়সে অনেক ছোট হলেও তার প্রতি এক অদ্ভুত গভীর অনুভূতি জন্মেছিল রোহানের মনে। এরপর থেকে দিন যত গেছে মেয়েটার প্রতি তার আসক্তিও দুর্বলতা ততই বেড়েছে। বাড়ির সবাই রোহানের এই পাগলামির কথা জানতো, তবে সবাই ভাবতো এটা বুঝি নিছক মজার ছলে বলা কোনো কথা। অথচ এই ছেলেটি দীর্ঘ 9টি বছর ধরে মনে প্রাণে শুধু মৌকে নিজের করে পেতে চেয়েছে। তাকে নিজের ঘরণী করার তীব্র আকাঙ্ক্ষা সে বুকে লালন করে এসেছে। যে ছেলেটি ছিল ছন্ন ছাড়া বেপরোয়া, সে শুধু মাত্রই প্রিয়সীকে নিজের করে পাওয়ার জন্য অচেনা দেশে পাড়ি জমায়। রোহান তালুকদার বাড়ির মেইন গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি তাদের। বাড়িটা মূলত পৈতৃক, অনেক বছর পুরনো ঐতিহ্যবাহী দালান। রোহান আর 2 কদম এগিয়ে যেতেই উঠোনে দেখতে পেল তার দাদি রোকায়া বেগম রোদে দাঁড়িয়ে আচারের বয়াম নিয়ে বাড়ির ভেতরে ঢুকছেন। আর ঠিক তখনই ওনার কানের কাছে এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো। বড় বউ, তোমার স্বামী এসেছে, বরণ করবে না আমায়? রোকেয়া বেগম চমকে উঠলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন তালুকদার বাড়ির বড় নাতির চেনা গলা। নাতি নাতনিদের মধ্যে এই রোহান তার ভীষণ প্রিয়। পিছন ফিরে রোহানকে দেখা মাত্রই বৃদ্ধার বুকটা হুহু করে উঠল। হাতের আচারের বয়ামটা কোনো রকমে একপাশে রেখে তিনি প্রায় দৌড়ে এলেন রোহানের কাছে। ছেলেটাকে অনেকগুলো বছর দেখেননি, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে চিনতে ওনার বিন্দুমাত্র বেগ পেতে হলো না।
রোহান নিজের দাদিকে পরম মমতায় জড়িয়ে ধরল। রোকাইয়া বেগম খুশিতে ও আবেগে কেঁদে দিলেন। রোহান কোনোভাবেই ওনাকে শান্ত করতে পারছে না। সে মুচকি হেসে বলে, এই বুড়ি কান্না করছো কেন? হ্যাঁ, এমন করলে কিন্তু আমি আবার প্লেনে চলে যাব। কথাটা শোনা মাত্রই রোকাইয়া বেগম নাতির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আর কোথাও যাস না রে, এই বুড়িটাকে ছেড়ে দাদা ভাই। মরার আগে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। দাদির কথা শুনে কিছুটা অভিমান হলো রোহানের। সে মন খারাপ করে আওড়ায়, আবার ওই মরার কথা শুরু করে দিলে তো। আমার আশাই ভুল হয়েছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দাদা ভাই আমার, শোনা দাদা ভাই, আর বলবো না, ঘরে চল। তোকে দেখলে বাড়ির সবাই যে কত খুশি হবে দেখিস। রোহান মুচকি হাসলো। সে মনে মনে তার ফুল অর্থাৎ মৌকে নিয়ে বড্ড এক্সাইটেড হয়ে আছে। মেয়েটা তাকে প্রথম দেখাই চিনতে পারবে তো? তাকে দেখে খুশি হবে নাকি আগের সেই পিচ্চিকালের মতো দূরে দূরে পালিয়ে বেড়াবে? এই ভাবনার মাঝেই রোহান চঞ্চল গলায় বলে উঠল, দাদি, আমার ফুল কোথায়? ফুল কি আমার অপেক্ষায় দিন গুনছে? এই বলেই রোহান দাদির হাত ছেড়ে এক দৌড়ে বাসার ভিতরে ঢুকে পড়ল। আর রোকায়া বেগম ঠিক সেখানেই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এতগুলো বছর ধরে মনে মনে সেই ঝড়টার ভয় তিনি পেয়েছিলেন, আজ সেই ভয়ঙ্কর ঝড় ঘরের চৌখাটে এসে দাঁড়িয়েছে। কি হতে চলেছে সামনে? রোকায়া বেগমও নিজের চোখের জল মুছে তড়িঘড়ি করে রোহানের পিছু নিলেন। রোহান বাড়ির ভিতরে ঢুকেই চারপাশ মাথায় তুলে ধাক ধাক শুরু করে দিল। ফুল, এই ফুল দেখে যা, তোর রোহান ভাই এসেছে রে। তোর জন্য বিদেশ থেকে কত গিফট নিয়ে এসেছি। তোকে বউ করে ঘরে তোলার জন্য যা যা লাগবে সব এনেছি আমি। অনেক টাকা রোজগার করে এনেছি। আয় না ফুল, কোথায় তুই? ততক্ষণে ড্রয়িং রুমে বাড়ির সবাই এসে হাজির হলো। মৌয়ের বাবা মা, ছোট চাচা চাচি, চাচাতো বোন এবং মৌয়ের ছোট ভাইও সেখানে এলো। রোহানকে অক্ষত শরীরে এত বছর পর ফিরে দেখে সবাই ভীষণ খুশি হলো। রোহান এক এক করে সকলের সাথে পরম মায়ায় কুশল বিনিময় করলো। অতপর সে আর এক মুহূর্ত দেরি না করে এক ছুটে মৌয়ের রুমের দিকে এগিয়ে গেল। পেছন থেকে মৌয়ের বাবা ডাকলেন, কিন্তু সে কিছুই শুনতে পেল না। মৌয়ের রুমে গিয়ে যখন তাকে কোথাও পাওয়া গেল না, তখন রোহান আবারও ড্রয়িং রুমে ফিরে এলো এবং উদ্গ্রীব কণ্ঠে প্রশ্ন করলো, সেজো আব্বু, আমার ফুল কই গো? আমার ফুল কি কলেজে গিয়েছে? বলুন না, আমার ফুল কোথায়? আমি আমার ফুলের জন্য কত জিনিস এনেছি। আপনি তো বলেছিলেন না, আমি প্রতিষ্ঠিত হলে, আমি অনেক টাকা রোজগার করে ফিরলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। রোহান নিজের ট্রলি ব্যাগটা হুট করে খুলে সেখান থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করলো এবং পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো, এই দেখেন সেজো আব্বু, অনেক টাকা রোজগার করেছি আমি। এখন তো আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে আর কোনো বাধা নেই, তাই না? ওর জন্য কত গহনা এনেছি, বিয়ের বেনারসি শাড়ি এনেছি, এমনকি ওর সবচেয়ে প্রিয় চকলেটও এনেছি। বলুন না, আমার ফুল কোথায়? মৌয়ের বাবা নিজের চোখের জল আড়াল করে অত্যন্ত ভারী ও কঠিন স্বরে বললেন, তোমার ফুলের বিয়ে হয়ে গেছে রোহান। সে এখন অন্য কারো বউ। তাকে নিজের বউ বানানোর স্বপ্ন তুমি চিরতরে ভুলে যাও। কথাটা যেন বজ্রপাতের মতো তীব্র ঝড়ের বেগে এসে রোহানের বুকে আঘাত করলো। সেই স্তম্ভিত হয়ে খানিকটা পিছনের দিকে পিছিয়ে গেল। নিজের কানকে সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। তার ফুলের বিয়ে হয়ে গিয়েছে, অথচ সে প্রেমিক হয়ে বিন্দুমাত্র জানতে পারলো না। কিন্তু তাকে যে কথা দেওয়া হয়েছিল, সে অনেক টাকার মালিক হলে ফুল তাকে শুধু তারই হবে। এখন সে প্রতিশ্রুতির কি হবে? হঠাৎই রোহান পুরো বাড়ি কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল। আপনি মিথ্যে বলছেন সেজো আব্বু, আমার ফুলের বিয়ে হতেই পারে না। ফুল তো আমার বউ হবে, এই রোহান তালুকদারের বউ। আপনি তো আমায় নিজের মুখে কথা দিয়েছিলেন, আমি প্রতিষ্ঠিত হলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। তাহলে সেই কথার আজ কি মূল্য রইল? আমি এত শত নিয়ম কানুন জানি না, আমার ফুলকে চাই মানে এক্ষুনি চাই। রোহান রাগের কারণে সামনের কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি মেরে কথাগুলো একদমে বলে শেষ করলো। তার দুটো চোখ তখন রক্তবর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রাগের কারণে হাতের ও গলার শিরা উপশিরাগুলো দপদপ করে ফুলে উঠেছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে আছড়ে মারছে। যার জন্য দীর্ঘ 7টা বছর প্রবাসের মাটিতে এত কষ্ট করলো, তাকে যদি সে না পায় তবে কেন এত ত্যাগ? সে হন্য হয়ে দৌড়ে মায়ের কাছে এগিয়ে গেল। ওনার দুই বাহু শক্ত করে চেপে ধরে আকুল গলায় প্রতিধ্বনিত করে, মা, ও মা, তুমি বলো না আমার ফুলের বিয়ে হয়নি। আমি তো তোমায় নিজের মা বলে ডাকি, কিন্তু তুমি অন্তত আমাকে এখন মিথ্যা বলবে না। বলো না মা, আমার ফুল এখন আমারই আছে। মৌয়ের মা পাথরের মতো
দাঁড়িয়ে রইলেন। ওনার মুখ দিয়ে একটু শব্দটিও বের হলো না। রোহানের এই পাগলামি ও রুদ্রমূর্তি দেখে মৌয়ের বাবা আবারও গম্ভীর কণ্ঠে বললেন, রোহান, পাগলামি করো না। যা হয়ে গেছে তা কোনোদিনও ঠিক হবে না। নিজেকে সামলাও তুমি। রোহান ছলো ছলো নয়নে নিজের সেজো বাবার দিকে তাকালো। লোকটা কত সহজে কথাগুলো বলে দিল, অথচ এই রূঢ় সত্যটা হজম করতে গিয়ে যেন রোহানের নিজের জান বেরিয়ে যাচ্ছে। রোহান এবার ঠিকই বুঝতে পারছে, এই জন্যেই সাব্বির এতদিন ফোনে তার কথা এড়িয়ে চলতো। বারবার সে ফুলকে ভিডিও কলে দেখাতে চাইলে তার দাদি নানা ছুতোয় কথা ঘুরিয়ে নিতেন। রোহান এবার নিজের বৃদ্ধা দাদির কাছে এগিয়ে গিয়ে ওনার মুখটা নিজে দুই হাতে চেপে ধরে তীব্র আর্তনাদ করে চিৎকার করে উঠল, দাদি, ও দাদি, তোমরা কিভাবে পারলে আমার ফুলকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে? তোমাদের কি একটা পলকের জন্য এই এতিম ছেলেটার মুখ ভেসে উঠলো না? আমি কিভাবে বাঁচবো আমার ফুলকে ছাড়া? ফুলকে যে আমার চাই চাই। আমার ফুলকে আমার কাছে এনে দাও না দাদি, দোহাই মাবুদের, আমার ফুলকে এনে দাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। রোকেয়া বেগম দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মা বাবা হারা নাতির এই অভিননীয় কষ্ট তিনি সহ্য করতে পারছে না। ছেলেটা ছোট থেকে কখনো কোনো কিছুর আবদার করেনি। সে শুধু মৌকে বউ বানাতে চেয়েছিল, কিন্তু বিধির লিখন বোধহয় অন্যরকম ছিল। রোকেয়া বেগমের 4 ছেলে 1 মেয়ে। রোহানের বাবা ছিলেন সবার বড়, আর মেহেরের বাবা ছিলেন দ্বিতীয়। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রোহানের বাবা মা এবং মেহেরের বাবা মা সবাই একসাথেই মারা যান। সেদিন একদিনে 4-4টে লাশ চোখের সামনে দেখেও রোকেয়া বেগম ভেঙে পড়েননি। অথচ আজ এই অনাথ ছেলেটার বুক ফাটা কান্না দেখে তার নিজেরই হৃৎপিণ্ড যেন কেঁপে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। মৌয়ের বিয়ের সময় তিনি সেজো ছেলেকে বারবার বারণ করেছিলেন, কিন্তু মৌয়ের বাবা উজানের বাবার কথা ফেলতেই পারেনি। রোহান মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল। যেই ছেলেটা বাবা মায়ের মৃত্যুর পরেও চোখের কোণে এক ফোঁটা অশ্রু দেখায়নি, সে আজ উন্মাদ পাগলের মতো কাঁদছে। হঠাৎই রোহান একের পর এক ঘুষি মারতে লাগলো মেঝেতে। হাতের চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে, তবুও সে থামছে না। তার বন্ধুরা এসে শেষমেশ তাকে কোনো মতে আটকালো। রোহান মৌয়ের বাবার দিকে তাকিয়ে অভিযোগের সুরে আওড়ালো, সেজো আব্বু, আপনি কিভাবে আমার ফুলকে অন্যের বউ হতে দিতে পারলেন বলেন তো? আমি কি সত্যি ওর অযোগ্য ছিলাম, নাকি ওর বয়স আমার থেকে অনেকটা কম বলে এই সিদ্ধান্ত? মানলাম ফুলের চেয়ে আমার বয়স দ্বিগুণের বেশি, তাই বলে কি আমার ফুলকে সখী রাখতে পারতাম না? নাকি আমি অনাথ বলে আপনারা মনে করলেন ফুলকে অন্য কোথাও বিয়ে দেওয়াই শ্রেয়? মৌয়ের বাবা অসহায়ের মতো তাকিয়ে রইলেন। এখন তিনি বুঝতে পারছেন ছেলেটার ভালোবাসা নিছক পাগলামি ছিল না, কিন্তু বাবা হিসেবে মেয়ের সুখ চাওয়া তো অপরাধ নয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, রোহান, কাঁদো না বাবা। তোমাকে আমি তোমার ফুলের থেকেও সুন্দর মেয়ে এনে দেব। তবুও রোহান তখন হো হো করে হেসে উঠল। তার সেই বিকট হাসির শব্দে সবাই চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে রইল। জানেন সেজো আব্বু, আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর আপনাদেরই বাবা মা বলে রেখেছি, অথচ আমি ভুলে গিয়েছিলাম যে নিজের বাবা মায়ের মতো কেউ কাউকে অতটা ভালোবাসে না। আমার আপনার মেয়েকে চাই, অথচ আপনি অন্য কাউকে খুঁজে দিতে চান। আপনাকে আমি বোঝাতেই পারবো না যে ফুলবিহীন রোহান তালুকদারের অস্তিত্বের কোনো মানে নেই। ময়ের মা ছলো ছলো নয়নেই তাকিয়ে রইলেন। তিনি আজ ভীষণ অনুতপ্ত। মেয়ের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে এই অনাথ ছেলেটার স্বপ্ন তিনি চুরমার করে দিয়েছেন। মেয়ের বাবা আবারও কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, মাফ করে দিও আমাকে। আমি পারিনি আরিফুলের কথা ফেলতে। ও যে আমার মেয়েটাকে নিজের মেয়ে করে নিতে চেয়েছিল। সেজো আব্বু, আমিও তো আপনার মেয়েকে আমার বউ করতে চেয়েছিলাম, আপনি তার কথা ফেলতে পারলেন না। অথচ আমাকে দেয়া আপনার সেই পুরনো কথাগুলো আপনি কত সহজে ভুলে গেলেন। আমি তো আপনার কাছে আমি দামি কিছু চাই, আমার ফুলকে শুধু চেয়েছিলাম, কিন্তু আপনারা আমার ফুলকেই আমার থেকে চিরতরে সরিয়ে দিলেন। আপনারা জানতেন ফুলকে ছাড়া আমি বাঁচব না, তবুও কেন এমনটা করলেন? রোহান তড়িঘড়ি করে একটা লাগেজ খুলল। সেখান থেকে স্বর্ণের গহনা আর লাল টুকটুকে বিয়ের শাড়িটা বের করে সবার উদ্দেশ্যে বলল, এই শাড়ি গহনা পরিয়ে ফুলকে আমার বউ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা করতে দিলেন না। আজ আপনারা সবাই মিলে আমাকে এক জীবন্ত লাশ বানিয়ে ফেললেন। এর জন্য আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। রোহান আর সহ্য করতে পারছে না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে বাসা থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু তার বন্ধুরাও ছুটে চলল। ছেলেটা আজ পুরোপুরি ভেঙে পড়েছে। তার পৃথিবীটা এখন এক বিশাল শূন্যতায় ঘেরা। তার ভেতরে সে হাহাকার দেখার মতো কেউ যেন আজ আর নেই। প্রফেসর সাহেব, লাভ ইউ।
উজান হাতে একটা সরু বেত নিয়ে চরম কটমট দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে রইল। রাত পোহালেই পরীক্ষা, আর সে কারণে আজ ঘরে এই বিশাল শাসন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। পড়ালেখা থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য মৌ গত আধা ঘন্টা ধরে নানা উপায় উজানকে ইমপ্রেস করার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। লোকটা কেমন যেন পাষাণ। মৌ পড়ার টেবিলে গালে হাত দিয়ে বসে কাঁদো কাঁদো মুখে উজানের দিকে তাকালো। ভেবেছিল তার এই করুণ মুখ দেখে হয়তো উজান এবার অত্যন্ত একটু গলবে, কিন্তু ঠিক তখনই প্রফেসরের ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে এলো। ভন্টামি রেখে চুপচাপ পড়ো, নয়তো আজ একটা বেতের বাড়িও মাটিতে পড়বে না। মৌ ঠোঁট উল্টে তাকিয়ে রইল, কিন্তু তাতেও উজানের শক্ত মন বিন্দুমাত্র গলল না। সে আবারও ধমকে উঠল। ফাসিল মেয়ে তাকিয়ে আছে কেমন করে দেখো, বইয়ের দিকে চোখ দাও। মৌ এবার টেবিলের উপর একটু ঝুঁকে ফিস করে বলল, একটা কিছু করি আপনাকে। উজান এবার চমকে উঠল। একটা মেয়ে কী পরিমাণ ফাজিল হলে পড়াশোনা থেকে বাঁচার জন্য নিজের টিউটর বরকে কিস করার ঘুষ দেয়। উজান বড় বড় চোখ করে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে এই মেয়ে জীবনেও সোজা পথে হাঁটবে না। সে নিজের রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এমন বেহায়াপনা কবে থেকে শিখলে শুনি? লজ্জা করো না একটা মেয়ে হয়ে এমন অশ্লীল কথাবার্তা বলতে? ভালোবাসি আপনাকে, সেই জন্যই তো করতে চাইছি, তাতে এত বকাঝকা করার কি আছে? হ্যাঁ, মৌ মুখ পাকালো। লাগবে না আপনার ভালোবাসা, আমাকে ভালোবাসে মানুষের অভাব নেই, এমনকি আমি একজনকে মনের প্রাণে ভালোবাসি, বুঝলেন? উজান একটু ভাব নিয়ে বলল। মৌয়ের চোখ এবার কপালে। সে সঙ্গে সঙ্গে চেয়েছে। কি আপনি ওই শিরিন ডাইনিকে ভালোবাসেন? উজান এবার চোখ রাঙালো। পৃথিবীতে কি নারী এতই অভাব পড়েছে যে চট করে এমন একজনের নাম নেওয়া হলো যাকে উজান সবচেয়ে বেশি ঘৃণা করে? উজান চরম বিরক্তি নিয়ে মুখ বাঁকালো। আচ্ছা, ওজান চৌধুরী কখনো কারো এটু জিনিস খায় না, বুঝলে? তাহলে আমাকে কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে মৌ লজ্জায় নিজের জিভে কামড় দিল। সে কথায় কথায় এই কী আজে বাজে কথা বলে ফেললো। উজান মৌয়ের এমন অবুঝ কাণ্ড দেখে ভিতরে ভিতরে নিঃশব্দে হাসল। মন চাইছে এই পিচ্ছি মেয়েটাকে এখনই শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে দুনিয়ার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, কিন্তু নিজের মনের তীব্র আকাঙ্ক্ষা মনের ভেতর চেপে রেখে সে খানিকটা গম্ভীর গলায় আওড়ালো, এমন ছাত্রা কথাবার্তা তোমাকে কে শিখেছে? মেয়েদের নিজের ভালোবাসা নিয়ে এতটা নির্লজ্জ হতে নেই, বুঝছো? মৌ এবার সোজা উজানের দিকে তাকালো। সে নিজের চেয়ার ছেড়ে উঠে এক ঝটকায় গিয়ে বসলো সোজা উজানের কোলের উপর। মৌ হুট করে কোলে এসে বসায় উজান থতমত খেয়ে শুকনো ঢোক গেল। মৌ ততক্ষণে উজানের গলাটা দুই হাতে জড়িয়ে ধরে আদুরে আর অভিমানী স্বরে আওড়ালো, ভালোবাসলে এমন নির্লজ্জের মতোই বাসতে হয় প্রফেসর সাহেব, যাতে একজন হাত ছেড়ে চলে যেতে চাইলেও অন্যজন যেন তাকে জোর করে আঁকড়ে ধরে রাখতে পারে। আপনাকে নির্লজ্জের মতো ভালোবাসে বলেই তো আমার কোনো কদর নেই। যেদিন আমি সত্যি সত্যি আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব না, সেদিন ঠিকই আমার অভাবটা বুঝবেন আপনি। পরের কথাগুলো মৌ একরাশ তীব্র অভিযোগের সুরে বলল। মৌয়ের এই আকস্মিক অভিযোগ শুনে উজানের বুকটা কেঁপে উঠল। মেয়েটার মনের ভিতরের কষ্টটা আর সহ্য হচ্ছে না। তবে এই মুহূর্তে সে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করতে চায় না। তবে সে মনে মনে ঠিক করেই নিয়েছে খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা শেষ হলেই মেয়েটাকে নিজের সবটুকু দিয়ে আপন করে নেবে। মেয়েটার মনের সকল অভিযোগ সে গভীর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। সেই কাঙ্ক্ষিত দিন আর খুব বেশি দূরে নেই। মৌ আবারও উজানের চোখের দিকে তাকালো, তারপর খুব মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি সত্যি সত্যি একটু ভালোবাসা যায় না প্রফেসর? উজান খানিকটা ঝুঁকে মৌয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, আপনাকে ভালোবাসলে এই ওজান চৌধুরী বিনিময়ে কি পাবে শুনে? মৌ এবার চরম লজ্জামাখা দৃষ্টিতেই তাকালো। সে লজ্জায় উজানের শার্ট খামচে ধরে ফিসফিস করে, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তাই? তাহলে এরপর থেকে যতগুলো পরীক্ষা দেবে সবগুলোতে গোল্ডেন এ প্লাস পেয়ে দেখাও, তারপর। উজানের কথা শেষ করার আগেই মৌ মুখ ঝামটা দিয়ে উঠল, থাক, আমার আর আপনার ভালোবাসার দরকার নেই। এসেছে আমার এ প্লাস নিতে, নিজের এমনিতে পড়তে ইচ্ছে করে না, আবার ওনার চাই এ প্লাস। চাইবো না কেন? প্রফেসর ওজান চৌধুরীর ওয়াইফ হয়ে যদি পরীক্ষায় ফেল করো তবে আমার কোনো মান সম্মান থাকবে? মৌ অমনি মুখ ভেঙিয়ে বাঁকা গলায় বলে, বউয়ের রেজাল্ট দিয়ে নাকি আবার ওনার মান সম্মান? এক কাজ করুন তাহলে, এইবারের পরীক্ষায় অন্তত কোনো মতে প্রশ্নটা আউট করে দিন। পাক্কা প্রমিস করছি নেক্সট টাইম থেকে আমি একদম মন দিয়ে পড়বো।
উজান এবার কপালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়ি আম্মা, এ কেমন মেয়ে ডাউনলোড দিয়েছেন মাবুদ। একটা মানুষ এমন লেভেলে পরচর হলে আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাগুলো যে একটা পরচর হবে। বংশের ভবিষ্যৎ ও বাচ্চার কথা শুনতেই মুহূর্তের মধ্যে মৌ খুশিতে গদগদ হয়ে বলে উঠল, তাহলে চলুন এখনই বাচ্চা কাচ্চা এনে ফেলি। আমার দ্বারা অন্তত এই জন্মে আর এইসব পড়াশোনা হবে না। কথাটা বলেই মৌ যেমনই উজানের দিকে তাকালো, অমনি উজানের সেই ভয়ঙ্কর রুদ্রমূর্তি ও অগ্নিদৃষ্টি যেন দেখে সে ভিতরে ভিতরে শুকনো ঢোক গিলল। লোকটা যেভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। মৌ ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এমন করে তাকাচ্ছেন কেন? আমাকে বউ বলে মনে প্রাণে নাই বা মানলেন, অন্তত শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে ওনাকে একটা নাতি নাতি তো উপহার দিতে হবে নাকি? উফ, আচ্ছা বাবা, ঠিক আছে, অমন রাক্ষসের মতো তাকাতে হবে না। লাগবে না আমার কোনো বাচ্চা কাচ্চা। শুনুন তো এখান থেকে, আমি ঘুমোবো এখন। মৌ তড়িঘড়ি করে উজানের কোল থেকে নেমে যেই না বিছানার দিকে এক পা বাড়ালো, অমনি উজান তার হাতের ওপর বেদ দিয়ে ঠাস করে একটা বাড়ি দিল। সামান্য আঘাতে ব্যথায় কুকড়িয়ে উঠল মৌ। সে ছলো ছলো নয়নে কাঁদো কাঁদো ফেস করে উজানের দিকে তাকালো। আব- আপনি মারলেন আমায়? উজান বেদটা টেবিলের ঠিক করে ঠক করে রেখে কড়া গলায় বলল, তাড়াতাড়ি পরের টেবিলে এসে বসো, নয়তো এর চেয়েও বড় পানিশমেন্ট দেবো আজ। পড়বো না আমি। কি করবেন আপনি? কি করবেন? হ্যাঁ, পিচ্ছি, আমার কিন্তু অবাধ্যতা একদম পছন্দ নয়। তাড়াতাড়ি পড়তে বসো বলছি। মৌ তবুও নিজের জেদ ধরে রেখে মুখ ফুলিয়ে বলে, বললাম তো আমি পড়বো না, মানে পড়বো না। ওজান চৌধুরী এক কথা বারবার রিপিট করতে পছন্দ করে না পিচ্ছি। আমিও তো বললাম পড়বো না। আমাকে যখন বউ বলে মানেনি না, তাহলে এখন এসব এত কিসের অধিকার দেখাচ্ছেন শুনি? মৌয়ের এমন মুখে মুখে উত্তরে উজান চরম রাগান্বিত হলো। সে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়েছে। কোনো কিছু না ভেবে মৌয়ের নরম হাতের তালুতে গুনে গুনে 5টি বেতের আঘাত করলো। হাতে বেতের বাড়ি পড়তেই মৌ চাতক পাখির মতো স্তব্ধ দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে রইল। সে জাস্ট পড়তে চায়নি। এই সামান্য অপরাধে লোকটা তাকে এতটা নির্মমভাবে আঘাত করলো। মানুষটা যদি তাকে সত্যি সত্যি একটুও ভালোবাসতো, তবে কি তার প্রতি এতটা কঠোর হতে পারতো? ক্ষোভে অভিমানে মৌয়ের 2 চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। উজান নিজের ভিতরের অস্থিরতা ঢাকতে আবারও গর্জন তুলে আওড়ালো, ইডিয়েট, আবারও তাকিয়ে আছে। পড়তে বসো। কোনো সাবজেক্টে যদি ফেল আসে তবে এবার চেলাকাঠের বাড়ি পড়বে শরীরে। তবু হা করে তাকিয়ে আছো। এদিকে এসো। মৌ কাঁদতে কাঁদতে এবার হিচকি তুলে ফেললো। তবুও পাষাণ উজানের মন বিন্দুমাত্র গলল না। মৌ অতপর চোখ মুছতে মুছতে পড়ার টেবিলে গিয়ে বসলো। উজান বইয়ের পাতা উল্টে কিছু কমন প্রশ্ন দাগিয়ে দিল, যাতে অন্তত মোটামুটি 5 নম্বরটুকু উঠে আসে। মৌ এবার এক প্রকার নিস্পৃহ ও নিরুপায় হয়ে সব পড়া মুখস্থ করে খাতায় লিখতে লাগলো। উজান আগের মতোই কড়া দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে রইল। মৌ এবার আর এক পলকের জন্যও উজানের দিকে তাকালো না। এক তীব্র অভিমান তার পুরো মনকে গ্রাস করে নিয়েছে। রাত তখন অনেকটাই গভীর। মৌ গুটি সুটি মেরে বিছানার এক কোণে লেপ্টে শুয়ে আছে। উজান পিছন থেকে মৌকে নিজের বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করতেই মৌ বারবার তার থেকে দূরত্ব বাড়িয়ে দূরে সরে যাচ্ছে। মানুষের প্রতি তার এখন আকাশসম অভিমান। সামান্য পড়তে না চাওয়ার কারণে লোকটা তাকে গুনে গুনে 5টি বেতের আঘাত করলো। তাহলে এখন আবার কেন তাকে নিজের বুকে টেনে নিতে চাইছে? আঘাত করার সময় যার হাত একবারের জন্য কাঁপেনি, মৌ কেন এখন সেই পাষাণ মানুষটার কাছে যাবে? উজান আবারও মৌয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরলো। মৌ সঙ্গে সঙ্গে এক ঝামটা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল, কিন্তু উজানও নাছোড়বান্দা। সে জোর করে মৌয়ের 2 পা দুটো নিজের বুকের ওপর টেনে নিল, কিন্তু মৌ এবারও নিজের পা ঝটকা মেরে সরিয়ে নিল। উজান এতে অবাক হলো না। সে উল্টো মৌয়ের হাত ধরে নিজের দিকে এক তীব্র টান দিল। মৌ তবুও অনড় থেকে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল। এবার উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়েই ফেলল। সে এক ঝটকায় মৌয়ের শরীরের ওপর নিজের চওড়া শরীরের খানিকটা ভার ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখের রং পাল্টে গেল। কিছু বুঝে ওঠার আগেই উজান মৌয়ের গলায় নিজের মুখ গুজে দিল। হুম, একদম ছটফট করবে না, নয়তো হিতে বিপরীত হবে। আর এই সামান্য কারণে কি এভাবে অভিমান করে থাকে? হ্যাঁ, মৌ তবুও তার বন্ধন থেকে মুক্ত হতে ছটফট করতে লাগলো। সে একরাশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যারা ভালোবাসার মূল্য বোঝে না, তাদের কাছে অপরের কষ্টটা সব সময় সামান্য মনে হয়।
আর আমি তো বলিনি যে আমি অভিমান করে আছি। আপনি তো নিজেই চান আমি আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলি। তাহলে এখন আবার কেন জোর করে কাছে টেনে নিচ্ছেন? আমি খুব ভালো করেই জানি আপনি আর আকাশের চাঁদ দুটোই আমার চাওয়ার একেবারে বাইরে। মৌয়ের মুখের কথাগুলো খুব মনোযোগ দিয়ে গুনল উজান। মেয়েটার মধ্যে হুট করে কেমন যেন একটা ম্যাচুরিটি দেখা যাচ্ছে। কত গুছিয়ে কথা বলতে শিখে গিয়েছে সে। নিজের ভিতরে তীব্র কষ্টটাকেও আড়াল করতে শিখেছে। তার এই আচরণ দেখে উজান মনে মনে মৃদু হাসল। সে মৌয়ের অশ্রু সজল চোখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে আওড়ালো, আমি কখন বললাম যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে? হ্যাঁ, আমি চাইলেও তুমি আমার বুকে থাকবে, আর আমি না চাইলেও তুমি আমার বুকেই থাকবে। বুঝতে পেরেছো? তাসফিয়া মৌ ভালোবাসার ক্ষেত্রে নির্লজ্জ হতে পারে প্রফেসর সাহেব, তবে তার আত্মসম্মান বলতেও একটা জিনিস আছে। আমি শুধু দূরত্ব বজায় রাখবো না, এই পরীক্ষাটা শেষ হলেই আমি সারা জীবনের জন্য আপনার আপনার বাড়ি থেকে আমার নিজের বাড়িতে চলে যাব। যদি কখনো আপনার মনে হয় এই অবাধ্য মেয়েটাকে আপনার সত্যিই প্রয়োজন, সেদিন আপনি নিজে গিয়ে আমাকে নিয়ে আসবেন। আমি অপেক্ষা করব। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আপনার কাছে ভালোবাসা চেয়েছি, কোনো ভিক্ষা নয়। তাসফিয়া মৌ ভালোবাসার জন্য সবকিছু বিলিয়ে দিতে পারে, তবে কখনো কারো কাছে হাত পাতবে না। আপনার যদি মনে হয় আমাকে ছাড়া আপনি সারা জীবন অন্য কাউকে নিয়ে খুব সুখে থাকবেন, তবে আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল। আমি কখনোই আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো না, তবে জেনে রাখবেন আমার জীবন থেকে বিচ্ছেদ নামে আপনার কোনোদিনও মুক্তি নেই। উজান অপলক দৃষ্টিতে ময়ের অশ্রু ঝরা কণ্ঠের এই কঠিন বাক্যগুলো শুনল। মেয়েটার বাইরের চঞ্চল রূপটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে তার ভিতরের কতটা তীব্র হাহাকার লুকিয়ে আছে। মেয়েটা তার জন্য সারা জীবন অপেক্ষা করবে, কিন্তু তাকে কখনো মুক্তি দেবে না। ময়ের এই শুকিয়ে যাওয়া মলিন মুখটা দেখে উজানের নিজের বুকের ভেতরটাও এক তীব্র হাহাকারে কেঁপে উঠল। অতঃপর সে দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিল। সে এক তীব্র চাউনি নিয়ে বলল, ভুল বলেন মিসেস চৌধুরী, আপনি এখনও শুধু তাসফিয়া মৌ নন, আপনি হলেন মিসেস উজান চৌধুরী। আর আপনার এই অদ্ভুত ম্যাচুরিটি উজান চৌধুরী শুনতে চায় না। আপনি আমার কাছে আগের মতো আবদ্ধ থাকবেন, আর আপনি চাইলেই কি আমি আপনাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? আমি মুখে মানি আর না মানি, আপনি আমার ওয়াইফ। আমার পারমিশন ছাড়া আপনি একা এক পাও ঘরের বাইরে দিতে পারবেন না। জাস্ট মাইন্ড ইট। তাসফিয়া মৌ কখনো কারো কড়া কথার ধার ধারে না। তার নিজের মন যা বলে সে সবসময় তাই করে। আমি যখন বলেছি আমি চলে যাব, তার মানে আমি চলে যাবই। এই বলেই মৌ নিজের সমস্ত শক্তি দিয়ে উজানকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বেড থেকে নেমে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। সে আর এক মুহূর্ত এই মানুষটার কাছেই থাকতে পারছে না। বুকের ভেতর বড্ড কষ্ট হচ্ছে তার। নিজের চোখের অনবরত ঝরতে থাকা অশ্রু লোকটার থেকে লুকানোর জন্য সে ঘর ছেড়ে চলেই গেল। উজান এবার আর মৌয়ের পিছু নিল না। মেয়েটাকে এক মুহূর্ত কিছুটা টাইম দেওয়া উচিত বলে মনে করলো। তাছাড়া সে ভালো করেই জানে মৌ এখন রাগ করে সোজা মৌসুমী চৌধুরী কিংবা তুবা ভাবির রুমেই যাবে। আর এই মুহূর্তে তার অভিমান ভাঙানোর একমাত্র ও মোক্ষম ওষুধ ওরাই। মৌ করিডোর দিয়ে খানিকটা পথ এগিয়ে গিয়ে বরাবরের আশায় বুক বেঁধে পিছনের দিকে তাকালো, কিন্তু না, উজান তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পেছনে আসেনি। এতে মৌয়ের মনের ভিতরের ক্ষোভটা আরও দ্বিগুণ হয়ে জমা হলো। সে ভেবেছিল হয়তো মানুষটা তাকে পিছন থেকে এসে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে যাবে। একটু হলেও হয়তো তার জন্য মানুষটার মনে ভালোবাসা কাজ করবে, কিন্তু আজ সে বুঝতে পারল এই সবই ছিল তার একতরফা রঙিন কল্পনা। দুই চোখ বেয়ে নোনতা জল গড়িয়ে পড়তে পড়তে লাগলো মৌয়ের। সে আজ পরিষ্কার বুঝে গেছে যে মানুষটা তার নিজের নয়, সে আর কখনো তার পিছু নেবে না। তাছাড়া উজান নিজেই তো বলেছিল যে তার জীবনে ভালোবাসার অন্য কোনো মানুষ রয়েছে যাকে সে অসম্ভব ভালোবাসে। এমনকি সে রহস্যময়ী নারীর জন্য উজান নিজের ক্যাবিনেটে লুকিয়ে রেখেছে শত শত গিফট। সেই মেয়েটা যদি মৌ নিজে হতো তবে উজান অন্তত একটাবারের জন্য হলেও তাকে বলতো, কিন্তু সেও কোনো দিন বলেনি। উল্টো মৌ অনেকবার দেখেছে উজান ফোনের স্ক্রিনে কারো একটা ছবির দিকে তাকিয়ে রোজ একা একাই হাসে, গভীর ভালোবাসায় চুমু খায়। এমনকি সেই মেয়েটার ছবি উজান নিজের ফোনের ওয়ালপেপারেও দিয়ে রেখেছে। আজকাল ফোনের পাসওয়ার্ডটাও চেঞ্জ করে ফেলেছে সে। আগের মতো মৌকে আর ওনার ফোন ঘাঁটতে দেয় না। প্রতিটি কথায় শুধু শাসন আর কড়াকড়ি। এসব অবহেলা আর মানসিক কষ্ট মৌ আর নিতে পারছে না, তাই সে নিজেকে সরিয়ে নেওয়ার এই কঠিন পথটাই বেছে নিয়েছে। সে খুব ভালো করে বুঝে গিয়েছে যে থাকতে চায় না তাকে জোর করে ধরে রাখা যায় না।
তাই সে এবার মানুষটাকে মুক্ত আকাশে উঠতে দেবে। লোকটা যদি সত্যিই তার ভাগ্যে থাকে তবে একদিন ঠিকই নিজের নিরেই ফিরে আসবে। মৌ রাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা কেটে গেছে। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে রাত প্রায় 2:30। এতক্ষণে উজানের মনের ভিতরের অস্থিরতা কিছুটা স্থিমিত হলো। সে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল মৌয়ের খোঁজে। সে ভাবলো মেয়েটা নিশ্চয়ই এতক্ষণে নিজের শাশুড়ির বুকে মাথা গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উজান ধীর পায়ে নিচে নেমে এসে প্রথমেই নিজের মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু অবাক কাণ্ড, রুমের দরজাটা ভিতর থেকে শক্ত করে আটকানো। মৌ যদি মায়ের কাছে আসতো তাহলে দরজা কোনো দিনই ভিতর থেকে বন্ধ থাকতো না, কারণ মৌসুমী চৌধুরী মৌয়ের জন্য নিজের রুমের দরজা সবসময় খোলাই রাখেন। মায়ের রুমে মৌকে না পেয়ে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবলো তাহলে কি মেয়েটা দুবাভাবে রুমে গিয়ে উঠেছে। উজান আর এক মুহূর্ত দেরি না করে বড় ভাই আরিয়ানের রুমের সামনে গেল, কিন্তু ধাক্কা দিতে লাগলো। উজান ঘুমন্ত আরিয়ানকে টেনে তুলল, কিন্তু পুরো রুম চোখ বুলেও সে কোথাও মৌয়ের অস্তিত্ব খুঁজেই পেল না। তুবা ভাবিও ঘুমে চোখ কচলাতে কচলাতে জানালেন যে মৌ এখনও আসেনি। তুবার মুখে এই কথাটি শোনা মাত্রই মুহূর্তের মধ্যে উজানের মুখে সমস্ত রং পাল্টে গেল। এক তীব্র ও গভীর অজানা ভয় আর বুকের ভেতর জেঁকে বসল। গভীর রাতে একটা মেয়ে রুম থেকে বেরিয়ে কোথায় যেতে পারে? উজান পাগলের মতো প্রায় দৌড়ে বাড়ির প্রতিটি রুম, প্রতিটি কোণ, এমনকি কিচেন রুম পর্যন্ত খুঁজে শেষ করলো, কিন্তু মৌ কোথাও নেই। যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে সে। উজানের বুকটা এবার ভয় ধপ করে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হাত পা যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। হুট করেই তার মনে হলো মৌ মন খারাপ করে প্রায় একটা জায়গায় যায়। উজান আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে বিদ্যুৎ গতিতে সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে গেল। ছাদের দরজায় ঠেলে ভিতরে বাইরে পা রাখতেই রাতের শীতল হাওয়া উজানের গায়ে এসে লাগলো। আর ঠিক তখনই সামনে তাকিয়ে উজানের বুকের ভেতরের জমে থাকা ভয়টা এক নিমেষেই শীতল শান্ত হয়ে গেল। সে দেখলো ছাদের এক কোণে দোলনায় মুখ গুটিসুটি মেরে বসে আছে, এবং দুলতে দুলতেই একসময় ওখানে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়েছে তার চোখের কোণে, শুকিয়ে যাওয়া নোনতা জলের দাগগুলোর ওপর। হয়তো এই নিঝুম রাতে একা একা আকাশকে নিজের সব অভিযোগ জানাতে জানাতেই মেয়েটা ক্লান্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে পড়েছে। উজান আর নিজেকে সামলাতে পারল না। এক ঝড়ো গতিতে এগিয়ে গিয়ে মৌকে আলতো করে নিজের চওড়া বুকের সাথে চেপে ধরল। মৌয়ের পাতলা শরীরটাকে এক ঝটকায় নিজের পাজা কোলে তুলে নিল সে। আচমকা এই শূন্য ভেসে যাওয়া ওঠার কারণে মৌ ঘুমের ঘুরেও চরম এক অজানা ভয়ে উজানের শার্টের কলারটা নিজের নখ দিয়ে শক্ত করে খামচে ধরল। উজান পরম মায়ায় তার দিকে তাকিয়ে ধীর পায়ে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে এসে উজান মৌকে অত্যন্ত যত্ন সহকারে আলতো করে নরম বিছানায় শুইয়ে দিল। তারপর সে নিজেও মৌয়ের সাথে সমস্ত দূরত্ব ঘুঁচিয়ে তার শরীরের বড্ড কাছাকাছি নেমে এলো। মৌ তখনও ঘুমের ঘোরে অচেতন, তবে বরের পরিচিত পুরুষালী গায়ের সুবাস পেতে সে এবার অচেতন মনে উজানের বুকের সাথে একেবারে মিশে গেল। কিন্তু তার ভিতরের অবদমিন ক্ষোভটা যেন ঘুমের মধ্যেই শান্ত হয়নি। সে আচমকা মুখ বাড়িয়ে উজানের শক্ত হাতের ওপর দাঁত দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। উজান ব্যথায় সামান্য একটু হাসলো বটে, তবে মুখ ফুটে তো শব্দটিও করলো না, বরং কামড় খাওয়া হাতটা দিয়ে মৌয়ের পিঠটা আরও শক্ত করে জড়িয়ে ধরলো। ঠিক তখনই ঘুমের ঘোরে মৌয়ের ঠোঁট দুটো কেঁপে উঠল। এক তীব্র কান্নার দমক সামলে অত্যন্ত অস্পষ্ট ও ভাঙ্গা স্বরে সে বিড়বিড় করে বলে উঠল, আপনি অনেক পচা, অনেক নিষ্ঠুর আপনি প্রফেসর সাহেব। আমি আপনার সাথে আর এই রুমে থাকবো না। এই পরীক্ষাটা শেষ হতে দিন, আমি অনেক দূর চলে যাব, অনেক দূর। আপনি আমায় একটু ভালোবাসলেন না। আমি শুধু খাতা কলমে আপনার নাম মাত্র বউ হয়ে বেঁচে থাকতে চাই না, আমি আপনার সত্যিকারের মনের বউ হতে চাই। আপনি আমাকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবেন, সারাদিন আমাকে নানা ছুতে বড্ড জ্বালাতন করবেন, আমার সারা জীবন নিজের বউ 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 বলে পাগলের মতো আমার পিছু পিছু ঘুরবেন। কিন্তু আপনি তো আমায় কোনোদিনও নিজের মুখে বউ বলেই স্বীকার করবেন না। আমি আর থাকবো না এখানে, একটুও না। কথাগুলো শেষ হতেই মৌয়ের ঘুমের ঘোরেই এবার ডুকরে কেঁদে উঠল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা তাজা অশ্রু গড়িয়ে বালিশে মিশে গেল। উজান এক দৃষ্টিতেই নিজের প্রিয়সীর সেই চরম বিষণ্ণ ও মলিন মুখখানার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র অনুশোচনায় মোচড় দিয়ে উঠল। ইস, এই নিষ্পাপ মিষ্টি মেয়েটাকে সে কতই না আঘাত করে চলেছে রোজ। এতটা কঠোরতা না দেখালে কি সত্যিই চলতো না?
উজান এক উষ্ণ দীর্ঘশ্বাস ত্যাগ করলো। সে আর নিজের ভিতরের ভালোবাসার জোয়ারকে আটকে রাখতে পারল না। সমস্ত নিয়ম কানুন আর গাম্ভীর্যের দেয়াল ভেঙে উজান নিজের মুখখানা প্রেয়সীর মুখের দিকে নামিয়ে আনলো। তারপর এক নাগালে পরম ব্যাকুলতায় গুনে গুনে প্রায় 500 চুম্বনী ভরিয়ে দিল মৌয়ের সারা মুখমণ্ডল, কপাল, নাক, চোখ, গাল, কোথাও সে ছোঁয়া দিতে বাকি রইল না। এতক্ষণে সব অবহেলা আর বেতের আঘাতের প্রায়শ্চিত যেন সে এই গভীর চুম্বনের নদী দিয়ে করতে চাইল। উজানের সে শীতল ও তীব্র ঠোঁটের ছোঁয়ায় ঘুমের ঘোরেও বারবার শিউরে শিউরে উঠতে লাগলো মৌ। অবশেষে উজান মৌয়ের কাঁপতে থাকা অষ্ট ধরে নিজের ঠোঁট দুটো গভীরভাবে স্থাপন করলো। এক নিবিড় ও দীর্ঘ চুম্বনে মুখে আবদ্ধ করে। তার ঠোঁটের কোণে মুখ রেখেই উজান অত্যন্ত ধীর ও মাদকতাময় স্বরে বিড়বিড় করে আওড়ালো, আমি এক্সট্রিমলি সরি জান, জাস্ট মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে উজান চৌধুরী অনলি ইয়ার্স। এই উজান চৌধুরী তখন তার জীবনের সমস্ত গভীর ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেবে আপনাকে। আমার সে ভালোবাসার পাগলামি আর তীব্রতায় আপনি নিজে একদিন অতিষ্ঠ হয়ে যাবেন, আমাকে দূরে ঠেলে দিতে চাইবেন। তবে উজান চৌধুরীর বুক থেকে আপনার এক বিন্দু ছাড়ও মিলবে না। বড় ভালোবাসে যে আপনাকে, আমার এই ছোট্ট তেরামুখী পিচ্ছি বউটাকে উজান চৌধুরী নিজের জীবনের চেয়ে অনেক 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 বেশি ভালোবাসে। ভোরের স্নিগ্ধ নরম আলোয় চোখ মুখ কুঁচকে নিল মৌ। জানলার পর্দা গলে আসা সূর্যের তীক্ষ্ণ রশ্মি সরাসরি তার বন্ধ চোখের পাতায় এসে পড়ায় চরম বিরক্ত নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। রুমের অন্য কোণ থেকেও আলোর তীব্র আভা তার চোখে এসে বাজছে। মৌ অবশেষে তীব্র বিরক্তি আর আলসেমি নিয়ে ধরফর করে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলো। মাথাটা বড্ড ঝিমঝিম করছে তার। গতকাল রাত জেগে একটানা পড়ার ধকল সে এই অবাধ্য শরীরটা নিতেই পারছে না। তা বেশ ভালোই টের পাচ্ছে সে। হঠাৎই মাথায় ভেতর পরীক্ষা শব্দটা আসতেই এক প্রকার তড়িৎ গতিতেই লাফিয়ে উঠল মৌ। ধক করে ওঠা বুক নিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো। ঘড়ির কাঁটায় তখন ঠিক 9টা বেজে গেছে, অথচ তার পরীক্ষা শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি, অর্থাৎ ঠিক 10টায়। মৌ পাশ ফিরে তাকালো, কিন্তু পুরো বিছানায় উজানকে কোথাও খুঁজে পেল না। একটা তীব্র অভিমান আর ক্ষোভ এসে জমা হলো মৌয়ের ছোট্ট বুকটায়। মনে মনে ভাবলো, মানলো উজান তাকে মনে প্রাণে বউ বলে স্বীকার করে না, তাই বলে এত বড় একটা পরীক্ষার দিন একটু ডেকেও দেওয়া গেল না। মানুষটা এতটা নিঠুর কিভাবে হতে পারে? মৌ আর এক মুহূর্ত নষ্ট না করে তড়িঘড়ি করে খাট থেকে নামতে গেল, কিন্তু তাড়াহুড়োর চোটে গায়ের কমফোর্টারটা তার পায়ের সাথে পেঁচিয়ে গেল। ব্যালেন্স হারাতেই বেড থেকে তার পা ফসকে গেল এবং সে সরাসরি শক্ত মেঝের দিকে পড়ে যেতে লাগলো। নিশ্চিত যন্ত্রণার ভয়ে মৌ চোখ দুটো বন্ধ করে শক্ত করে বুঝে নিল, কিন্তু পরক্ষণেই নিজেকে মেঝেতে আবিষ্কার করার বদলে মৌ টের পেল সে শূন্যে ভাসছে। আর তার অতি পরিচিত মাদকতাময় পারফিউমের মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগতেই মৌ পিটপিট করে চোখ মেলে তাকালো। সামনে উজান তার শক্ত 2 বাহু দিয়ে তাকে পাজা কোলে তুলে ধরে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। উজানের সেই তপ্ত ও রাগী চাউনি দেখে মৌ চট করে নিজের চোখ নামিয়ে নিল। উজান অত্যন্ত যত্ন সহকারে তাকে বিছানার ওপর বসিয়ে দিল, কিন্তু মৌ সেখানে 1 সেকেন্ডও বসলো না। উজানের স্পর্শ থেকে বাঁচতে সে এক ছুটে ওয়াশরুমের ভিতরে ঢুকে ধরাম করে দরজা আটকিয়ে দিল। আচমকা ঘটে যাওয়া এই হুটহাট কাণ্ডে উজান কপাল কুঁচকে ওখানেই দাঁড়িয়ে রইল। এই মেয়েটা যে কখন কি করে তার কোনো আগা মাথা উজান চৌধুরী আজ পর্যন্ত আবিষ্কার করতেই পারল না। ওদিকে ওয়াশরুমে ঢুকে মৌ আর পিছনের দিকে তাকালো না। সে খুব দ্রুত ফ্রেশ হয়ে নিজের কলেজের ড্রেসটা পরে রুমের ভিতরে হাজির হলো। সময় একদম নেই। সে দ্রুত ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে কোনো মতে নিজের চুলগুলো বাঁধার চেষ্টা করতে লাগলো, কিন্তু আফসোস, সে কবে নিজ হাতে চুল বেঁধেছে তা তার নিজেরই মনে নেই। সব সময় শাশুড়ি আম্মা নয়তো উজানই তার চুল বেঁধে দেয়, কিন্তু আজ সে উজান চৌধুরীর কাছে সে ভুললেও যাবে না। ওনার কোনো সাহায্য সে আজ জীবন গেলেও নেবে না। মৌ নিজেই জোর করে চিরুনি চালাতে গিয়ে নিজের অজান্তেই চুল আরও বেশি জটিল করে ফেলল। উল্টো গোড়া থেকে চুল ছিঁড়ে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হলো। খানিকটা দূর থেকে পড়ার টেবিলে চেয়ারে বসে উজানি পুরো দৃশ্যটা দেখছিল আর মনে মনে মিটিমিটি হাসছিল। সে হাতের ফোনটা একপাশে রেখে ধীর পায়ে মৌয়ের পেছনে এসে দাঁড়ালো। মৌয়ের হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে সে পরম মায়ায় তার চুল আঁচড়ে দিতে শুরু করলো। মৌ অমনি নিজেকে ছাড়িয়ে দূরে সরে যেতে চাইল, কিন্তু উজান এক টানে তাকে নিজের আরও কাছে এনে কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, দিস ইজ টু মাচ পেচ্ছে, একটু নড়বে না বলছে। দিন বড্ড বেশি ফাসিল আর অবাধ্য হয়ে যাচ্ছ তুমি। কাল জাস্ট পড়াশোনার জন্য 2টো বেদের বাড়ি দিয়েছে কি দিইনি, তার জন্য কাল থেকে কথা বলো তো দূর।
আমার দিকে পাত্তাই দিচ্ছে না কেউ। আমি তো আর অন্য মদখোর স্বামীদের মতো নেশা টেশা করে ইচ্ছে মতো বউ পেটাই না। তাহলে এমন বিহেভিয়ার কেন? ওয়াই? মৌ শক্ত হয়ে মাথা নিচু করে রইল। তার এই থমথমে বিষণ্ণ মুখখানা দেখে উজানের ভেতরে ভেতরে বড্ড হাসি পাচ্ছিল। সে নিজের ঠোঁটের কোণের হাসিকে আর চেপে রাখতে না পেরে হুট করেই ফিক করে হেসে উঠল। উজানের মুখে এই অসময়ের হাসি দেখে মৌ অমনি চোখ রাঙিয়ে আয়নার দিকে তাকিয়ে ঝামটা দিয়ে বলল, আমি কি আপনাকে বলেছি আমার চুল বেঁধে দিতে? হ্যাঁ, বলিনি তো। তাহলে কেন এসেছেন এখানে দয়া দেখাতে? আর শুনুন প্রফেসর সাহেব, আমি আপনার কোনো বউটু নই। সেই জন্য আমার গায়ে হাত তোলার বা শাসন করার আপনার কোনো রাইট নেই। আমার যা ইচ্ছে আমি তাই করবো, তাতে আপনার কি? আমাকেও ভালোবাসার মানুষের বড্ড অভাব পড়েছে, তাই না? জাস্ট একটা হাই দিলে হাজারটা ছেলের লাইন লেগে যাবে আমার পেছনে। আর উনি এসেছেন আমার সাথে ঢং করতে। হ্যাঁ, দেখি সামনে থেকে সরুন, আমার পরীক্ষা দিতে লেট হয়ে যাচ্ছে। মৌয়ের মুখ থেকে অন্য ছেলেদের লাইনের কথা শুনতেই হুট করে বিদ্যুৎ গতিতে উজানের পুরো শরীর শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় মৌয়ের কোমর চেপে ধরে নিজের চওড়া শক্ত বুকের সাথে তাকে একদম মিশিয়ে নিল। সকাল সকাল মেয়েটির মুখ থেকে এমন তেরা আর আলগা উত্তর শুনতে ওনার বিন্দুমাত্র ভালো লাগছিল না। কিন্তু উজান রাগ করতে গিয়েও পারল না, কারণ সে খুব ভালো করে জানে কাল রাতে মেয়েটার মনে সে গভীর আঘাত করেছে, তাই এই অভিমানটুকু তার প্রাপ্য। মৌ উজানের এই অনাকাঙ্ক্ষিত শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে আপ্রাণ ছুটফট করতে লাগলো। কিন্তু একজন সিআইডি অফিসারের শক্তির কাছে তার এই ছটফটানি সম্পূর্ণ বৃথা গেল। মৌ এবার নিজের রাগ আর অভিমান ধরে রাখতে না পেরে ডুকরেই কেঁদে উঠল। ছাড়ুন আমায়, আমায় স্পর্শ করবেন না। আপনার স্পর্শ আমার অসহ্য লাগে। উজান মৌয়ের চোখের দিকে নিজের ধারালো দৃষ্টি স্থির করে খুব ধীর কণ্ঠে শুধালো, মাত্র এক রাতে কি আপনার সব গভীর ভালোবাসা শেষ হয়ে গেল ম্যাডাম? এই কি আপনার সেই চিরকালের জন্য আঁকড়ে ধরে রাখার ভালোবাসা? মৌ নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে একরাশ বিষণ্ণতা আর তাচ্ছিল্য মেশানো মুখে উত্তর দিল, আমি দুনিয়ার কাউকেই ভালোবাসি না, ছাড়ুন আমায়। মৌয়ের মুখ থেকে এই কাউকেই ভালোবাসি না কথাটি শুনে উজানের ভিতরের পুরুষালী অহংকারটা চট করে মাথা চাড়া দিয়ে উঠল। সেই মৌয়ের কোমর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বেশ কঠিন ও গম্ভীর গলায় বলল, আচ্ছা যান, ছেড়ে দিলাম আপনাকে। এই বলেই উজান আর এক মুহূর্ত রুমে না দাঁড়িয়ে গটগট করে কক্ষ ত্যাগ করলো। মৌ স্তব্ধ হয়ে উজানের চলে যাওয়ার দরজার দিকে তাকিয়ে রইল। মানুষটা এতটা নির্বোধ কিভাবে হতে পারে? একটা মেয়ে যে শুধু নিজের ভিতরের তীব্র অভিমান থেকে এই সামান্য কথাটা বলেছে, তার লোকটা নিজের মুখের ভাষা দিয়ে বিশ্বাস করে ওভাবে চলে গেল। মৌ একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে কোনো মতে নিজের চোখটা মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্কেল, কলম আর বোর্ড নিয়ে রুম থেকে বের হয়ে এলো। নিচে নেমে এসে ড্রয়িং রুমে থাকা বাড়ির সব বড়দের দোয়া নিল। তারপর ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা মেহেরের হাত শক্ত করে ধরে এক প্রকার টানতে টানতে বাড়ির বাইরে চলে গেল। যাওয়ার সময় সেই ডাইনিং টেবিলে বসে থাকা উজানের দিকে একবারও ফিরেও তাকালো না। উজান ডাইনিং টেবিলে প্লেটের সামনে বসে থাকলেও মৌয়ের এই অবহেলা আর উপেক্ষা সে কিছুতেই সহ্য করতে পারছিল না। তার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল। প্লেটের খাবার মুখে তোলার রুচিটুকু তার হারিয়ে গেল। সেও খাবার না খেয়ে চেয়ার ছেড়ে এক ঝটকায় উঠে নিজের বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মৌয়ের এই অ্যাভয়েড করাটা তার পুরুষ হৃদয় তীরের মতো বিচ্ছে। বড্ড কষ্ট হচ্ছে তার, কিন্তু সে যে একজন শক্ত মনের পুরুষ, তাই নিজের ভিতরের এই তীব্র হাহাকার মুখে প্রকাশ করার তার বারণ। টানা 1.5 ঘন্টা ধরে পরীক্ষার খাতায় হিজিবিজি কাটল মৌ, কিন্তু এক দীর্ঘ 90 মিনিটের একটি সেকেন্ডের জন্য উজান চৌধুরী তার সাথে দেখা করতে আসেনি। উজানের দেখা পাওয়ার আশায় মৌ কয়েকবার মিথ্যে বলে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ক্লাসরুম থেকে বেরিয়েছিল, কিন্তু পুরো করিডোর খুঁজেও ফলাফল শূন্যই রইল। লোকটা সত্যিই তাকে একটুও দেখতে আসেনি। পরীক্ষা শেষ হতে তখনও বেশ কিছুটা সময় বাকি। মৌ আর ক্লাসরুমে টিকতে পারলই না। খাতা জমা দিয়ে সে সোজা কলেজ ক্যাম্পাসের কোণে থাকা বিশাল বকুল গাছটার নিচে এসে বসলো। বাকি পরীক্ষাগুলো দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আর তার ভিতর অবশিষ্ট নেই। মেহের তখনও হলের ভেতর এক মনে লিখে যাচ্ছে, কিন্তু মৌয়ের মন কোনোভাবেই টিকছিল না। সে ছোট ছোট চোখে কলেজের চারপাশে
চত্বরে বারবার পরখ করলো, কিন্তু কোথাও উজানের সেই পরিচিত দীর্ঘ অবয়বের অস্তিত্বই মিলল না। এক তীব্র ও অভিমানী রাগ এসে ভিড় করলো মৌয়ের মাথায়। সে এক প্রকার রাগে ফুঁসতে ফুঁসতে আর কারোর জন্য অপেক্ষা না করে একাই কলেজ গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু গেটের বাইরে পা রাখতেই সামনের দৃশ্য দেখিয়ে তার ভ্রু দুটো কুঁচকে গেল। সে দেখল ইফাত গেটের পাশে একটা ওয়াটার বোতল আর ছাতা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে মেহেরের জন্য অপেক্ষা করছে। রোদের মধ্যে ইফাতকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ময়ের ভিতরে রাগটা যেন আরও চাড়া দিয়ে উঠল। সে দাঁড়িয়ে আছে আর তার কোনো প্রবলেম নেই, কিন্তু উজান কেন তার জন্য দাঁড়ায়নি এটাই কথা। সে তড়িঘড়ি করে ইফাতের সামনে গিয়ে দাঁড়ালো এবং এক ঝটকায় ইফাতের হাত থেকে পানির বোতলটা ছিনিয়ে নিয়ে গড়গড় করে বলে উঠল, দেবো না আমি তোমার কাছে আমার জানের টুকরো মেহেরকে। তুমি একদমই ভালো নও। হাজারটা মেয়ের সাথে সারাদিন কথা বলো, একটা খারাপ ছেলে তুমি। আমি আমার মেহুকে অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিব, তোমার মতো লম্পটের হাতে দেবই না। ইফাত ময়ের এমন আকস্মিক আক্রমণে প্রথমে থতমত খেলেও পরক্ষণেই মৃদু হাসল। ময়ের এই তেরোমুখ রাগ দেখার পর তার আর বুঝতে বাকি রইল না যে উজানের ওপর রাগ করে ভাবিজান আজ এভাবে ফেটে পড়েছেন। ইফাত মুখ খোলার আগেই মো আবারও তাদের দাঁত চেপে বলতে লাগলো, কি ভেবেছো তোমরা পুরুষ মানুষেরা? হ্যাঁ, মনে করেছো আমরা মেয়েরা পায়ের জুতো? আমি আজই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর আমার মেহু এই বাড়িতে এক সেকেন্ডও থাকবে না। তোমার এই পাষাণ ভাইকে এক্ষুনি পরিষ্কার করে বলে দিও গিয়ে আমি উজান চৌধুরীকে ছেড়ে চলে যাচ্ছি, এমনকি একটা পরীক্ষাও আর দেব না। আমি আজ এক্ষুনি নিজের বাপের বাড়ি চলে যাব সারা জীবনের জন্য। ওনার বড্ড ইগো, তাই না? নষ্ট পুরুষ একটা, এত কিউট একটা মেয়েকে বউ হিসেবে পেয়েও ওনার মনে বিন্দুমাত্র খুশি নেই। আমি অলরেডি আব্বুকে ফোন দিয়ে দিয়েছি, আব্বু গাড়ি নিয়ে রাস্তায় চলে এসেছে। আমি আজই বিদায় হব, এই খচ্চর মানুষগুলোর সাথে আর এক মুহূর্ত থাকবো না আমি। মো ইফাতের কোনো কথা শোনার বা বোঝার চেষ্টাই করলো না। এমনকি চৌধুরী বাড়ি থেকে তাদের নেওয়ার জন্য যে গাড়িটা এসেছিল মো সেদিকে ফিরেও তাকালো না। সে গটগট করে হেঁটে সামনের রাস্তার দিকে চলে গেল। মোকে ওভাবে হনহন করে চলে যেতে দেখে ইফাতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে ফোন বের করে সোজা উজানকে কল দিল। ওদিকে কাঙ্ক্ষিত নম্বরটিতে রিং হতেই উজান ফোনটা রিসিভ করলো, কিন্তু উজান হ্যালো বলার আগে ও পাশ থেকে ইফাতের কর্কশ ও চড়া কণ্ঠস্বর ভেসে এলো, শালা জলদি বাসায় বলছি, নয়তো তোর বউ আজ চিরতরে বাপের বাড়ি চলে যাবে। একবার যদি বউ হাতছাড়া হয়ে যায় তখন তোর ওই সিআইডির ইনভেস্টিগেশনের মাথায় খুলি মারিস। হোয়াট? আমার বউ চলে যাবে বললে হলো নাকি? আমি কি বউকে তাড়িয়ে দেওয়ার জন্য বিয়ে করেছে? উজান খানিকটা আতঙ্কিত ও উচ্চস্বরে কথাটা বলল। আসলে সে একটা নতুন ইনভেস্টিগেশন করতে ঢাকা থেকে কিছুটা দূরের একটা হাইওয়েতে এসেছে। সেই জন্যই আজ সকালে কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করে সে তড়িঘড়ি করে স্পটের দিকে রওনা দিয়েছিল। কিন্তু এখন ইফাতের মুখে এই আকস্মিক খবর শুনে তার নিজের আত্মায় যেন খাতাচাড়া হওয়ার উপক্রম হলো। ইফাত ওপাশ থেকে উজানের ওপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠল, শালা ভণ্ড, একদম চুপ কর তুই। বউকে যদি এতই ভালোবাসিস তবে সেটা নিজের মুখে স্বীকার করতে এত কাহিনী কেন? ভাবি মাত্রই আমাকে বলে গেল তার বাবা নাকি অলরেডি আমাদের বাসার অনেকটা কাছাকাছি চলে এসেছে, আর বড় বাবাইও নাকি ভাবিকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার পক্ষে। যেখানে তার নিজের কোনো সম্মান নেই ভাবি নাকি সেখানে আর থাকবে না, এমনকি সামনের একটা পরীক্ষাও দিবে না। শালা, বউয়ের পরীক্ষার জন্য এতদিন এত নাটক করলি, এবার হাত থেকে বউটা চলে গেলে বুঝবি যৌবনের ঠেলা কাকে বলে। আমি এখানে দিনরাত এক করে ফুলকন্দাকে নিজের ঘরে তোলার স্বপ্ন দেখছি, আর এই শাওনাতি ঘরে এক অপসরা বউ থাকতেও নজর দেয় না। ছে, রাখ ফোন। এই বলে ইফাত রাগের কারণে খট করে ফোনের লাইনটা কেটে দিল। ওদিকে চলন্ত গাড়ির ভেতর ফোনের ওপাশে উজানের পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। মৌ মেয়েটা যে পরিমাণ তেরা আর জেদি, তাকে দিয়ে কোনো কিছুই অসম্ভব নয়। সে আজই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, এটা উজান খুব ভালো করেই জানে। কিন্তু ঢাকার এই জ্যাম আর এত দূর পথ পাড়ি দিয়ে এসে কিভাবে মাঝ রাস্তা থেকে এত দ্রুত মৌয়ের কাছে পৌঁছাবে, এই চিন্তাতেই প্রফেসরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। মেহের মাত্রই পরীক্ষা শেষ করে ক্লাসরুম থেকে বের হলো। তার মনটা বড্ড খারাপ হয়ে আছে একমাত্র মৌয়ের জন্য। পরীক্ষার হলে দুজনের বসার দূরত্ব অনেক বেশি থাকায় মেহের মৌকে বিন্দুমাত্র হেল্প করতে পারেনি। তাছাড়া মৌ মাত্র 1.5 ঘন্টা লিখে খাতা জমা দিয়ে চলে আছে। এত কম সময়
লিখে সে কত নাম্বারই বা পাবে। তবে মেহেরের মনে মৌয়ের প্রতি এতটুকু গভীর বিশ্বাস আছে যে মেয়েটার মাথা যতই তেরা হোক না কেন, সে ঠিকই মোটামুটি একটা মার্কস পেয়ে পাশ করে যাবে অন্তত। মেহের ক্লাসরুম থেকে বের হয়ে পুরো কলেজ ক্যাম্পাসের চারিদিকে ভালো করে তাকালো, কিন্তু কোথাও মৌয়ের দেখা মিলল না। মুহূর্তের মধ্যেই একরাশ বিষণ্ণতা এসে ভর করলো তার মনে। মেয়েটা হঠাৎ কোথায় চলে গেল সে কিছুই বুঝতে পারছে না। মেহেরকে না বলে মৌ সাধারণত কোথাও এক পাও নড়ে না, সেখানে আজ তাকে একা ফেলে রেখে নিখোঁজ। মেহের প্রায় আধ ঘন্টা সময় নিয়ে একা একাই পুরো কলেজ চক্কর দিল, কিন্তু তবু মৌয়ের কোনো সন্ধান পাওয়াই গেল না। মৌয়ের জন্য টেনশনে মেহেরের ফর্সা কপালে এবার বিন্দু বিন্দু ঘাম জমে উঠতে শুরু করলো। শুধু মৌ নয়, কলেজের চত্বরে সে আজ উজানকেও কোথাও দেখতে পেল না। অতপর একরাশ ক্লান্তি আর বিরক্তি নিয়ে মেহের যখন কলেজ গেটের সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই আচমকা ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড। কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন চিল পাখির মতো এসে মেহেরকে এক হ্যাঁচকা টানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতরে টেনে নিয়ে নিল এবং সাথে সাথে গাড়ির দরজা লক করে গেল। হুট করে এমন আকস্মিক ও ভীতিজনক কাণ্ড ঘটায় মেহের প্রচণ্ড আতঙ্কে নিজের চোখ মুখ খিঁচে শক্ত করে বন্ধ করে নিল। তার পুরো শরীর তখন ভয়ে থরথর করে কাঁপছে। কয়েক সেকেন্ড পর সে ধীর চোখে পিটপিট করে মেলে তাকালো এবং সামনে বসা চালকের আসনের মানুষটিকে পরখ করলো। সামনে ইফাতকে চওড়া হাসিতে বসে থাকতে দেখে মেহেরের বুকের ভেতর এতক্ষণ ধরে জমে থাকা ভয়ের মেঘটা কেটে গিয়ে এক ছিলতে স্বস্তি ফিরে এলো। তবে ভয়টা সে সত্যি মাত্রা অতিরিক্ত পেয়েছিল। রাগে ক্ষোভে আর অভিমানে মেহের আর নিজেকে সামলাতেই পারল না। সে অমনি নিজে দুই হাত বাড়িয়ে ইফাতের চওড়া বুকে ধুমধাম থাপ্পড় মারতে শুরু করলো। ইফাত বিন্দুমাত্র বিরক্ত হলো না, বরং সে শব্দ করেই হাসলো। এই প্রথম মেয়েটি নিজের থেকে নিজের অধিকার খাটিয়ে তাকে স্পর্শ করেছে। মেহেরের এই মিষ্টি মারের সামনে সে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়ে চুপচাপ বসে রইল, বিন্দুমাত্র বাধাও দিল না। বেশ কিছুক্ষণ ধরে মারার পর মেহের ক্লান্ত হয়ে নিজের হাত থামালো এবং চোখ রাঙিয়ে ফুঁসতে ফুঁসতে লাগলো, এভাবে কেউ বুনো পশুর মতো টান দেয়? হ্যাঁ, আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমার তো বুক ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। কোন না কোন অন্য পুরুষ আমাকে টাচ করেছে। মেহেরের মুখ থেকে অন্য কেউ টাচ করেছে কথাটি শোনা মাত্রই ইফাতের মুখের সেই চওড়া হাসি এক নিমিষে উধাও হয়ে গেল। তার চোখের মণি দুটো রাগে লালচে বর্ণ ধারণ করলো। সে এক তীব্র হুঙ্কার দিয়ে বজ্র কঠিন কণ্ঠে বলে উঠল, জিহ্বা টেনে একদম ছিঁড়ে ফেলবো সেই শকুনের চেয়ে আমার এই মিষ্টি ফুলকন্যাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে। মনে রাখবে ফুলকন্যা, তুমি অনলি ওয়ান অ্যান্ড অনলি ইফাত চৌধুরী। ইফাত চৌধুরী ব্যতীত তুমি আর অন্য কোনো পুরুষ তোমাকে ছোঁয়াত দূর চারপাশে দাঁড়ানোর যোগ্যতাও রাখে না। জাস্ট মাইন্ডেড। ইফাতের এই তীব্র অধিকারবোধ আর চরম পাগলামি দেখে মেহের এক দৃষ্টিতে অপলক হয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। তার বড় বড় চোখ দুটোর কোণে এবার জল চিকচিক করে উঠল। মানুষটা তাকে সত্যিই বড্ড বেশি ভালোবাসে। তবে এই আকাশসম ভালোবাসা কি আদৌ চিরকাল স্থায়ী হবে, নাকি সময়ের স্রোতে একসময় ক্ষণস্থায়ী রূপ নিয়ে মিলিয়ে যাবে? মেহেরের নিজের মনের ভেতরের জমাট বাঁধা ভয় থেকে আনমনে ফিসফিস করে বলে উঠল, আমাকে আপনি ব্যতীত অন্য কোনো পুরুষ টাচ করলে আপনার সত্যি এতটা খারাপ লাগে? মেহেরের প্রশ্নের জবাবে ইফাত আর কোনো কথাই বলল না। সে শুধু নিজের স্থির ও তীক্ষ্ণ দৃষ্টি মেহেরের চোখের ওপর নিক্ষেপ করলো। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে অত্যন্ত যত্ন ও পরম মমতায় মেহেরের কপালে আর মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো আলতো করে মুছে দিতে লাগলো। ঘাম মোছা শেষ করে ইফাত নিজের অজান্তেই মেহেরের নরম হাতের ভাঁজে নিজের উষ্ণ ঠোঁটের এক গভীর স্পর্শ এঁকে দিল এবং অত্যন্ত মৃদু মাদকতাময় স্বরে আওড়ালো, তুমি শুধু আমারই ফুলকন্যা মেহের, কেবলই আমার। এই ইফাত চৌধুরী নিজের ব্যবহৃত একটা সামান্য সুতাও কখনো কারোর সাথে শেয়ার করতে পছন্দ করে না। সেখানে তোমাকে অন্য কারোর সাথে কল্পনা করা তো আমার ভাবনারও অতীত। যদি কোনো দিন এমন পরিস্থিতি আসে, তবে ইফাত চৌধুরী শুধু খারাপ লাগা নিয়ে বসে হাত কামড়াবে না, সে দরকার হলে সেই পুরুষকে নিজ হাতে খুন করে মাটিতে পুঁতে ফেলবে। কথাটা যেন এক বজ্রপাতের মতো মেহেরের বুকে গিয়ে বিঁধল। তার দুই চোখ বেয়ে অবাধ্য অশ্রুর ধারা গড়িয়ে পড়তে লাগলো। সে ইফাতের চোখের দিকে নিজের কাঁপতে থাকা চোখ দুটো স্থির রেখে এক বুক কাঁপানো প্রশ্ন করেই বসলো, যদি কখনো আপনি শোনেন যে আমাকে আপনি ব্যতীত অন্য কোনো অনিচ্ছা সত্ত্বেও স্পর্শ করেছে কিংবা কোনো কলঙ্কের ছোঁয়া আমার গায়ে লেগেছে, তখন কি আপনি আমাকে এই মাঝ নদীতে একলা ফেলে চিরতরে চলে যাবেন?
নাকি সেদিনও আমাকে নিজের ঘরের বৈধ বউ করে বুকে টেনে নেবেন? মেহেরের এই আকস্মিক ও রহস্যময় প্রশ্ন শুনে ইফাত এক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। মেয়েটার অতীত জীবন সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই, তবে মেয়েটার চোখে সেই তীব্র আকুতি আর মনের ভেতরে লুকানো ক্ষতটা সে আজ ঠিকই বুঝতে পারল। ইফাত আর কোনো প্রশ্ন করে মেহেরকে ছোট করলো না। সে এক ঝটকায় মেহেরকে নিজের কাছে টেনে নিয়ে তার মাথাটা নিজের চওড়া ও শক্ত বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। সে মেহেরের চুলে নিজের চিবুক ঠিকই দৃঢ় কণ্ঠেই বলল, ইফাত চৌধুরী কখনো ফাঁকা মুখে বড় বড় কথা বলে না ফুলকন্যা। সময় এলেই সে নিজের ভালোবাসা হাতে কলমে প্রমাণ করে দেখিয়ে দিবে। আমার বুকে তোমার ঠাঁই আজীবন ছিল আর আজীবন থাকবে। ইফাত চৌধুরী কখনো কলঙ্কের ভয় পায় না। সে তোমার সাথে থাকার জন্য পৃথিবীর সকল কলঙ্ক নিজের গায়ে মাখতে রাজি। মেহের নিজের চোখ দুটো বুঝে পরম শান্তিতে ইফাতের বুকের ভেতরে দ্রুত চলতে থাকা হৃদস্পন্দন শুনতে লাগলো। সে নিজের দুই হাত দিয়ে ইফাতের শার্টটা শক্ত করে খামচে ধরলো। এই মানুষটাকে সে এখন নিজের জীবনের চেয়েও বেশি ভরসা করে। মেহেরের মনে মনে ভাবলো, ইফাত নিশ্চয়ই তার অতীতের সব অনিচ্ছাকৃত ভুল আর ক্ষতগুলোকে নিজের গভীর ভালোবাসা দিয়ে মাফ করে দেবে। তাকে কোনো দিনও মাঝ পথে ফেলে চলে যাবে না। হঠাৎই সে ধরফরিয়ে বলে ওঠে, আমার মুখ কোথায়? গাড়ি থামান প্লিজ, আমার মুখ। রিল্যাক্স ফুলকন্যা, ভাবি বাসায় চলে গিয়েছে, সো ভয় পেও না, আমি আছি। মেহের তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার মুখ ঠিক আছে এটাই জানাচ্ছিল। এখন বুকের ভাতটা কম মনে হচ্ছে। তাছাড়া উজান যেখানে আছে সেখানে ময়ের কোনো ক্ষতি হবে না। চৌধুরী বাড়ির সদর দরজা দিয়ে ঝড়ের গতিতে পাগলের মতো ছুটে ভিতরে এলো উজান। ঢাকা থেকে এত দূর পথ সে কীভাবে যে বাইক চালিয়ে এসেছে তা কেবল ওই উপরওয়ালাই জানেন। হন্তদন্ত হয়ে আশায় তার পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। গায়ে সাদা ফর্মাল শার্টটি ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যার ফলে তার সুগঠিত শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্টই বোঝা যাচ্ছে। ভিতরে তাড়াহুড়ো করে ঢুকে আসার সময় উজান দরজার চৌকাঠে বার কয়েক হোঁচট খেলো, কিন্তু নিজের শরীরে সেই ব্যথার দিকে বিন্দুমাত্র পরোয়া করল না সে। হাঁপাতে হাঁপাতে সে পরখ করলো পুরো বাড়িটা কেমন যেন স্তব্ধ হয়ে আছে। অথচ এই বউ একাই পুরো বাড়ি নিজের চঞ্চলতায় মাতিয়ে রাখে। উজান ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, আম্মু, আমার বউ কই? ও আম্মু, আম্মু, আমার বউ কোথায় গেল? উজানের এমন মেঘনাদ সদৃশ চড়া কণ্ঠস্বর পেয়ে ওপর থেকে আরিফুর চৌধুরী, মৌসুমী চৌধুরী এবং তুবা তড়িঘড়ি করে ড্রয়িং রুমে হাজির হলেন। আর ঠিক তখনই বাহির থেকে ইফাত ও মেহেরও হন্তদন্ত হয়ে ভিতরে প্রবেশ করলো। কিন্তু উজান এই মুহূর্তে কারোর দিকে তাকালো না। কোনো কিছু দেখার মানসিকতাও তার নেই। সে সোজা নিজের বাবার সামনে গিয়ে রক্তচক্ষু নিয়ে দাঁড়ালো। ড্যাড, আমার বউ কোথায়? তুমি ওকে কেন ওর বাপের বাড়ি পাঠাচ্ছ? হ্যাঁ, আমি ওর লিগ্যাল হাজব্যান্ড। তুমি কি পারমিশন আমার কাছ থেকে নিয়েছো? নাওনি তো? তাহলে কোন অধিকারে আমার বউকে এভাবে বাড়ি থেকে ওর বাপের বাড়ি যেতে দিচ্ছ? আরিফুর চৌধুরী ছেলের এই তর্জন গর্জন ও রুদ্রমূর্তির দিকে বিন্দুমাত্র পাত্তাই দিলেন না। তিনি অত্যন্ত আয়েশ করে সোফায় গিয়ে আরাম করে বসলেন এবং খবরের কাগজটায় চোখ বোলাতে লাগলেন। উজানও দাপট দেখিয়ে তার পিছু নিল। নিজের বাবার এমন চরম শান্ত আর ডোন্ট কেয়ার ভঙ্গি দেখে উজানের সারা শরীর এবার রাগে কাঁপতে লাগলো। এমনিতেই এক পিচ্ছি তেরামুখ বউকে সামলাতে দিন রাত তার হিমশিম খেতে হয়, আর এখন তার উপর জুটেছে এই বাবা নামক এক মীর জাফর। উজান এবার পাঁচখাই মেজাজে গর্জে উঠে বলল, ড্যাড, কথা বলছো না কেন তুমি? আমার বউ কই? আরিফুর চৌধুরী আবারও এমন একটা ভাব নিয়ে বসে রইলেন যেন কিছুই হয়নি। তার সামনে কোনো মানুষই নয়, বরং একটা মাছি ভনভন করছে। উজান এবার ধৈর্যের শেষ বাতটুকু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে রাগের মাথায় এক ঝটকায় ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে ঝড়কর শব্দে টেবিলের ওপর থাকা গ্লাস, প্লেট ও পানির জগসহ সমস্ত জিনিসপত্র মেঝেতে আছাড় মেরে উল্টে ফেলে দিল। কাঁচ ভাঙ্গার তীব্র শব্দের মাঝেই সে সিংহের মতো রাগান্বিত কণ্ঠে হুঙ্কার তুলল, এই ড্যাডের বাচ্চা ড্যাড, বিয়ে করে দিয়ে আমার বউকে আবার শ্বশুরবাড়ি কেন পাঠাচ্ছ? আমি এখন বউ ছাড়া কিভাবে থাকবো? আমার বউ চাই, বউ দাও তাড়াতাড়ি। আল্লাহ গো, আমার বউ কই? ছেলের মুখে ড্যাডের বাচ্চা ড্যাড এবং এই নাজিরবিহীন পাগলামি দেখে আরিফুর চৌধুরী এবার একটু মনোযোগ দিলেন। তিনি নিজের খবরের কাগজটা পাশে রেখে গলার গম্ভীর ভাবটা বজায় রেখেই উত্তর দিলেন, দেখ উজান, আমি তোর সাথে অযথা এই ফালতু বিষয়ে সময় নষ্ট করতে চাই না।
তুই তো আমার মামুনিকে নিজের বউ বলে মানিসই না। তবে হঠাৎ এখন বউ বউ করে কেন চিল্লাচ্ছিস? হোয়াই? আমি এখন ওর নিজের ভালোর জন্যই বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। ভালো? কিসের ভালো? হ্যাঁ, তুমি যাকে মামনি বলছো সে আমার বিবাহিত বউ। আমার পারমিশন ছাড়া ওর ভালো চাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে ড্যাড? আমার বউ ভালো থাকবে না মন্দে থাকবে তা আমি নিজে দেখে নেব। তুমি কেন মাঝখান থেকে ওকে বাপের বাড়ি পাঠাবে? বউ কই আমার, তাদের বলো। ঠিক সেই মুহূর্তে উপরের সিঁড়ির দিকে সবার নজর গেল। দেখা গেল মৌ এবং তার বাবা সিঁড়ি দিয়ে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে ধীর পায়ে নিচে নেমে আসছেন। মৌয়ের গায়ে চড়ানো এক অপরূপ লাল টকটকে বেনারসি শাড়ি, ঠিক যেন এক নতুন বইয়ের সাজে সে চিরতরে এই চৌধুরী বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মৌকে লাল শাড়িতে দেখেই উজানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে বিদ্যুৎ গতিতে মৌয়ের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু মৌ অমনি উজানের উপস্থিতি টের পেয়ে এক ঝটকায় অন্যদিকে সরে গেল। তাড়াহুড়ো করে এগোতে গিয়ে উজান সোফার কোণে পায়ের বুড়ো আঙ্গুল খানিকটা তীব্র ব্যথা পেলেও মুখ ফুটে কোনো শব্দ করল না। মৌ এবার নিজের চোখে জল আড়াল করে এক বুক অভিমান আর বাজখাই মেজাজ নিয়ে উজানের দিকে না তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনাকে বলেছি না আসবেন না আমার কাছে, তবু কিসের অধিকারে আসেন? আব্বু চলো, ওনার একটা কথাও শুনবো না আমি। উজান মৌয়ের কোনো বারণ কোনো নিষেধের তোয়াক্কাই করল না। সে আরও এক ধাপ এগিয়ে গিয়ে মৌয়ের সাথে ঘনিষ্ঠতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। তার দুই হাত দিয়ে মৌয়ের কাঁধ চেপে ধরে চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কাতর স্বরে প্রশ্ন ছুড়ে দিল,